আয়াজ যথারীতি সন্ধ্যা 6টায় গাড়ি পাঠিয়ে দিয়েছে। রোদেলা এবং আয়াজ দুজনে রেডি হয়ে অপেক্ষা করছিল। এমন সময় ফোন আসলো রোদেলার মোবাইলে। রোদেলা ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসলো। ফোন করেছে তার মুনতাসির সাহেব। রোদেলা ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো মুনতাসিরের কণ্ঠ। আমার ম্যাডামের কি হয়েছে? ম্যাডাম কি রেডি? রোদেলা লজ্জায় মাথা নিচু করে উত্তর দিল, রেডি। আর আপনার ছেলে রেডি হয়েছে? জানতে চাইলো আয়াজ। হ্যাঁ, রেডি হয়েছে। আমরা ব্যাগ প্যাক করেছি, সবকিছু গোছানো শেষ। আমরা কি আর বাসায় ফিরবো না আজকে? জানতে চাইলো রোদেলা। না, আজকে ফুচকা খাওয়ার পর আমরা একটু ঘুরতে বের হবো, তারপর রাতে ডিনার শেষে একেবারে বাসায় যাব। দাদাবাড়ির কাছ থেকে একেবারে বিদায় নিয়ে আসবে। এখানে শিয়াব এবং শিপ্রার কাছ থেকে বিদায় নিয়ে নেব আমরা, ঠিক আছে? রোদেলা উদ্দেশ্যে বলল আয়াজ। ঠিক 6টায় গাড়িতে উঠলো সবার কাছ থেকে বিদায় নিয়ে রোদেলা এবং আয়ান গাড়ি চলতে শুরু করলো অফিসের দিকে। অফিস থেকে শিহাব এবং শিপ্রার কাছ থেকে বিদায় নিয়ে তারা ফুচকা খাওয়ার জন্য বের হবে। সেখান থেকে রাতে ডিনার করে ডিরেক্ট যাবে আয়াজের বাসায়। খুব এক্সাইটেড রোদেলা। জীবনের প্রথম আয়াজের বাসায় যাবে। কেমন হবে আয়াজের রুম, কেমন হবে বাড়ি, কেমন হবে ওর সংসার, ভাবতে ভাবতে খুশিতে আটখানা হয়ে রইল রোদেলা। অফিসে পৌঁছে দৌড়ে আগে চলে গেল আয়াজের রুমে। গিয়ে দেখলো আয়াজের রুমে শিপ্রা, শিহাব ও আয়াজ তিনজন অফিসে সোফায় বসে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছিল। সরি, মনে হয় ভুল টাইমে চলে এসেছি। না, ইটস ওকে, কামিং। সাথে সাথে রুমে ঢুকলো আয়ান। রুমে ঢুকে শিহাব ও শিপ্রাকে সালাম দিয়ে বাবার পাশে সোফায় বসলো। রোদেলা দেখলো কোথায় বসবে, বসার জায়গা নেই। কোনো কিছু না ভেবে গিয়ে সোজা আয়াজের চেয়ারে গিয়ে বসলো। আজ রোদেলাকে নিজের চেয়ারে বসতে দেখে মুচকি মুচকি হাসলো মাথা নিচু করে। সি বাবা, ওইখানে কেন বসেছো? ওইটা বড়দের সিট, ওইখানে বসতে হয় না। আসো, তুমি আমার পাশে বসো। আমি চাপলি তো এখানে সিট হয়ে যাচ্ছে। রোদেলার উদ্দেশ্যে কথাগুলো বলল শিহাব। শিয়াব, বসুক না, কি সমস্যা? কোথায় লেখা আছে ওখানে শুধু বড়দের জায়গা? কোনো সমস্যা নেই, রোদেলা যখন বসতে ইচ্ছে হয় বসতে পারে। তুই এত লাই দিচ্ছিস কেন ওকে? একদিন দেখবি তোর মাথাটা কিনে ফেলবে। যে পাজে আমার মেয়ে। হেসে হেসে বলল আয়াজ। আয়াজের কথা শুনে রোদেলা ঠোঁট প্রসারিত হলো। খুশিতে আটখানা হয়ে গেল মেয়েটা। আয়ান রোদেলাকে দেখছে আর মিটিমিটি করে হাসছে। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে বলল, 5 মিনিট অপেক্ষা করো। শিয়াব, শিপ্রা, তাহলে আমরা আসি। ভালো থেকো রোদেলা। আয়ান, আর মনোযোগ দিয়ে পড়বে কেমন? সামনে কিন্তু পরীক্ষা। আমি কিন্তু মাঝে মধ্যে স্কুল থেকে খোঁজ খবর নিব কেমন পরীক্ষা দিচ্ছ। আচ্ছা মামুনি। গুড গার্ল হয়ে থাকবে, কারোর সাথে কোনো ঝগড়া করবে না, মন দিয়ে পড়ালেখা করবে, নিয়ম মতো খাবে, কাউকে কিন্তু বেশি জ্বালাবে না, ঠিক আছে? রোদেলার উদ্দেশ্যে কথাগুলো বলল শিহাব। আমি কাউকে জ্বালাই? আমি মানুষের সাথে ঝগড়া করি? তুমি আমার মেয়ে এগুলো বলছো বাবাই? শিহাব ভ্যাবাচাকা খেয়ে গেল। শিহাব জানে তার মেয়ে একটা ড্রামাবাজ, কিন্তু এখন এই মুহূর্তে কথাগুলো এভাবে ধরবে শিহাব বুঝতে পারেনি। না না মামনি, আমি ওইভাবে বলিনি। রোদেলাকে বলল শিহাব। কিভাবে বলেছো তুমি? তাহলে তুমি তো এই মাত্রই আমার ঝগড়াটে বললে। এই মাত্রই আমাকে বললে আমি মানুষকে জ্বালাই। রোদেলা, জি। পাপা এভাবে চলাতে চায়নি সোনা। আরে বাস, আমি বললাম এভাবে বলিনি, শুনলে না, আর তোর কথা শুনে নিল। পুরাই ড্রামাবাজ মেয়ে আমার। রোদেলার উদ্দেশ্যে বলল শিহাব। রোদেলা পাপার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে আয়াজকে উদ্দেশ্য করে বলে, চলুন না তাড়াতাড়ি, আমার ফুচকা খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছে। আমি থাকতে সামান্য ফুচকার জন্য তোমার জান বের হয়ে যাবে? এটা তো হতে পারে না। চলো, এক্ষুনি চলো। বলে শিহাব ও শিপ্রার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল ওরা তিনজন। পাছে চেয়ে রইল শিপ্রা। এই হাসি খুশি, এই সুখ থাকবে তো সবসময়? দ্বিধা ও শঙ্কায়, বিপদের ভয়ে দোদুল্যমান হলো শিপ্রার হৃদয়। যখন জানতে পারবে শিহাব আয়াজের সাথে রোদেলার বিয়ে হয়েছে এবং একে অপরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, পারবে তো সেদিন মেনে নিতে শিহাব আয়াজকে নিজের একমাত্র মেয়ের জামাতা রূপে? পারবে হাসি খুশি সবকিছু গ্রহণ করে নিতে? কি হবে শিহাবের রিয়াকশন? এসব ভেবে হৃদয়টা ভয়ে শঙ্কায় কেঁপে উঠল শিপ্রার। ফুচকার স্টলে এসে রোদেলা অর্ডার করলো বেশি করে ঝাল দিয়ে 6 প্লেট ফুচকা। আয়ান এবং আয়াজ অবাক নয়নে তাকিয়ে রইল রোদেলার দিকে। এত ফুচকা কে খাবে? আয়ান সর্বোচ্চ 2-3 পিস খেতে পারবে, ওর এগুলো খেয়ে অভ্যাস নেই। আয়াজ এগুলো তেমন খায় না। রোদেলা বলল, আপনারা না খেলে আমি খাবো? কত বছর ধরে খাই না আমি। আয়াজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রোদেলা, ঝাল দেওয়া এত ফুচকা খেতে পারবে? শরীর খারাপ করবে সোনা। কিছু হবে না, আমি কত বছর ধরে খাই না জানেন।
আজকে আমি পেট ভরে ফুচকা খাবো। ফুচকা চলে আসতে আয়ান 4-5 পিস খেয়ে আর খেতে পারলো না। ঝালে চোখ মুখ দিয়ে পানি পড়ছে ছেলেটার। আয়ানকে আইসক্রিম কিনে দিল রোদেলার জন্য। 4-5 পিস আইসক্রিম কিনে নিয়ে আসলো। রোদেলা 2 প্লেট ফুচকা সাবার করেছে। এখন একটু চোখ মুখ লাল হয়ে গেছে। 3 নম্বর প্লেটে হাত দিতে আয়াজ বারবার জোর করছে না খাওয়ার জন্য, কিন্তু রোদেলা কারো কথা শুনলে তো। বাধ্য হয়ে আয়াজ বাকি 2 প্লেট ফুচকা জোর করে খেয়ে নিল, যাতে রোদেলা আর এগুলো খেতে না হয়। তারপর ধমক দিয়ে বলল, চলো বাসায় চলে যাব। ফুচকা খেয়ে অভ্যাস না থাকে আয়াজের অবস্থা খারাপ হয়ে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে নাক চোখ দিয়ে পানি পড়ছে। রোদেলা দেখে মিটিমিটি হাসছে। পিছনে আয়ান ঘুমে ঢুলু ঢুলু অবস্থা। ছেলেটা সন্ধ্যার একটু পরে ঘুমে অবস্থা কাহিল হয়ে যায়। কেন যেন রাত জাগতে পারে না ছেলেটি। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে বলল, বেশি খারাপ লাগছে, পানি খাবেন? আয়াজ রোদেলার দিকে তাকালো, গাড় ঘুরিয়ে পেছনে তাকালো, দেখলো আয়ান ঘুমে বিভোর। তারপর গাড়ি একটু সাইডে রেখে রোদেলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, না, অন্য কিছু খাবো। রোদেলা কিছু একটা জিজ্ঞাসা করবে তার আগে গাড়ির সিট বেল্ট খুলে আয়াজ ঝুঁকে এলো রোদেলার দিকে। রোদেলা ভয়ে সিটিয়ে গেল গাড়ির দরজার দিকে, কিন্তু কুলাতে পারল না। তার আগে আয়াজ ঠোঁট মিলিয়ে দিল। 11টা নাগাদ বাসায় ফিরে এলো ওরা তিনজন। আয়াজ গাড়ি থেকে নেমে ঘুরে গিয়ে রোদের জন্যে গাড়ির দরজা খুলে দিল। রোদেলা আস্তে আস্তে গাড়ি থেকে নামলো। নেমেই চোখ পড়লো সামনের ভবনটির দিকে। 3 তলা সুবিশাল সাদা এই ভবনটি দাঁড়িয়ে আছে উঁচু একটা ভূমিতে, যেন এক ইতালিয়ান পাহাড়ি গ্রামে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকা কোনো পুরনো ভিলা। তার দেয়াল গড়া স্টুকো পাথরে, যেটা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। ছাদে আছে টেরাকোটা টাইলস, রঙিন লালচে কমলা, যা ইতালি টাস্কান গ্রামের ছাদগুলো মনে করিয়ে দেয়। 2 পাশ জুড়ে লম্বা আর্চ জানালা, কালো লোহার গ্রিলের কারুকাজে ঘেরা, যেগুলোর বাইরের পাশে বসানো ফুলের টব। সেখানে ল্যাভেন্ডার, বুগেন ভেলিয়া আর ছোট ছোট সাইপ্রেস গাছ গাঁথা ঘ্রাণে ভরে থাকে বাতাসে। আয়াজ রোদেলার উদ্দেশ্যে বলল, কেমন লাগলো ম্যাডাম আপনার বাড়ি? এটা বাড়ি, এটাতে কোনো শিল্পকর্ম মনে হচ্ছে। এটা তো ইতালিয়ান কোনো ঐতিহ্যবাহী শিল্প নিদর্শন যেন। বলল রোদেলা উচ্ছ্বসিত হয়ে। গাড়ি থেকে নেমে পিছনে দরজা খুলে আস্তে ধীরে আয়ানকে কোলে তুলে নিল আয়াজ। তারপর রোদেলার উদ্দেশ্যে বলল, চলো আমার সাথে এসো। আয়াজের কথা মতো ভেতরে প্রবেশ করলো রোদেলা। প্রবেশপথটির 2 পাশে মাটির তৈরি রাজকীয় ফুলের পাত্র, আর সামনে বিশাল কাঠের দরজা, নকশা কাটা লোহার রিং দিয়ে সজ্জিত। দরজা খুলে দিল কেয়ারটেকাররা। প্রবেশ করলো ভিতরে ওরা তিনজন। রোদেলা ভিতরে প্রবেশ করতে হাঁ হয়ে গেল ওর মুখটি। সাদা মার্বেল ফ্লোর, সেন্টার পিসে একটা মোজাইক ডিজাইনের গোল টেবিল, যার উপর বিশাল কাচের ফুলদানিতে তাজা গোলাপ। ওপেন লিভিং ও সেলুন এরিয়া, ডাবল হাইট সিলিং, পুরনো ইতালিয়ান ভাস্কর্য তৈলচিত্রে সাজানো। একপাশে লাইব্রেরি রুম, কাঠের বুকশেলফ, ঘন সবুজ ওয়ালপেপার, আর মাঝখানে পুরনো অ্যান্টিক ডেস্ক। আয়ানকে কোলে নিয়ে আয়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সাথে চলল রোদেলা। আয়ানকে বিছানায় শুইয়ে দিল আয়াজ। এসি অন করে আয়নের গায়ে কমফোর্টার জড়িয়ে দিল। রোদেলা চারপাশ তাকিয়ে দেখলো বিছানার সাথে লাগানো একটা পড়ার টেবিল। পড়ার টেবিলের একটু সাথে ছোট একটা কর্নার লাইব্রেরি এবং একটা ছোট ওয়ার্ড্রপ। ব্যাস এতটুকুই, সিম্পল কিন্তু খুব এলিগেন্ট আয়নের রুমটা। মুনতাসির চৌধুরীর বেডরুম, ইতালিয়ান পালাজ্জোর আদলে নির্মিত। গাঢ় কাঠের ফ্লোর, উঁচু জানালা দিয়ে পড়ে রোমান আলো। বেডের পেছনে প্রাচীন ফ্রেস্কোর নকশা। গ্লাস ওয়াল দিয়ে লাগোয়া সুইমিং পুল দেখা যায়। রাতে সেই জল যেন জ্যোৎস্নার আয়না। বারান্দা থেকে দেখা যায় বাগান আর পুলের সংযোগস্থল। দেয়ালের একপাশে ঝুলছে ধাতব ফ্রেমে বাঁধানো পুরনো সিয়েনা শহরের স্কেচ। রোদেলা উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, এটা আমাদের রুম? আয়াজ অবাক হয়ে তাকালো রোদেলার পানে। কি সুন্দর অবলীলায় মেয়েটি বলে দিল এটি আমাদের রুম। কথাটার মর্ম কি এ মেয়েটা বুঝে? আমাদের রুম বলতে কি বুঝালো? আজকে থেকে আমরা এই রুমে থাকবো? মেয়েটা কি বুঝে বলেছে নাকি অবুঝের মতো শুধু কথা বলে? রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবলো আয়াজ। তারপর বলে ওঠে, জি না ম্যাডাম, এটা এখন শুধুমাত্র আমার রুম। রোদেলা অবাক হয়ে তাকালো আয়াজের পানে। কি বলো, ওনার রুম? তাহলে আমি থাকবো কোথায়? মনে মনে ভাবলো রোদেলা। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করে বসলো তাহলে আমি কোথায় থাকবো? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে জবাব দিল, আপনি থাকবেন আপনার রুমে। আপনার জন্য আপনার একটা রুম ডেকোরেট করা হয়েছে। চলুন চলুন, আপনার রুমটা আপনাকে দেখিয়ে দিই। রোদেলার যেন কথাটা পছন্দ হলো না। তার তো এই রুমটা পছন্দ হচ্ছে, সে এই রুমেই থাকবে মনে মনে ভাবলো রোদেলা। আয়াজ রোদেলার হাত ধরে নিয়ে গেল রোদেলার রুমে। রোদেলার রুমে বিছানা মাঝখানে কাঠের, কিন্তু খুব হালকা ফিনিশ। তাতে সাদা কটনের চাদর, সূক্ষ্ম ফুল কাটা হাতের কাজের ডিজাইন এবং নরম ধূসর রঙের কুশন। ঘরে আছে স্লাইডিং কাঠের ওয়ার্ড্রপ, খুব বেশি সাজসজ্জা নেই। পাশে একটা ছোট কাঠের ড্রেসিং টেবিল,
একদিকে আয়না, বড় একটা কাঠের জানালা, তার বাইরে সাদা গ্রিল, লতানো মানি প্ল্যান্ট ঝুলছে। জানালার পর্দা সাদা মসলিন, হালকা বাতাসে নড়ে। জানালার নিচে একটা ছোট কাঠের বেঞ্চ, যেখানে রাখা একটা বালিশ আর পুতুল। এক কোণায় ছোট একটা রিডিং টেবিল, কাঠের তৈরি, দেয়ালের সাথে লাগানো শেলফে গুছানো বই। রোদেলার রুমটা অনেক সুন্দর, সম্পূর্ণ বাড়িটি অনেক সুন্দর, কিন্তু রোদেলার মন পড়ে রইল আয়াজের রুমে, যেখানে তার অঘোষিত একটা সংসার, খুব শখের সংসার। আয়াজ বুঝতে পারছে তার ছোট্ট বউয়ের মনে কি চলছে, কিন্তু আয়াজ মনে মনে ভাবছে তোমাকে অপেক্ষা করতে হবে না রোদেলা, এখানে তুমি অনেক ছোট, চাইলেও আমি তোমাকে এই রুমে আনতে পারবো না। কিন্তু যখন আমি চলে যাব তুমি এই রুমটাতেই থাকবে, যখন তোমার ইচ্ছা হয়। কিন্তু কথাটার মুখ ফুটে বলা হলো না আয়াজের। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে পড়ল। চলো পুরো বাড়িটি তোমাকে দেখাই। বলেই রোদেলার হাত ধরে নিয়ে গেল আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদের দিকে। ছাদে টেরাস গার্ডেন, সাদা শেডের নিচে বেতের সোফা, পাথরের ঝর্ণা, আর একপাশে আঙ্গুরলতা ঘেরা বার টেবিল। সন্ধ্যায় এই ছাদে বসে দেখা যায় নিচে সুইমিং পুল আর ঘন গাছে ঢাকা উঠোন। বাড়ির ঠিক পশ্চিম দিকে দ্বিতীয় তলায় বেডরুমের সাথে লাগোয়া আধুনিক সুইমিং পুল। বেডরুমটা আর কারো নয়, মুনতাসির চৌধুরী আয়াজের। যে রুমটি ভালো লেগেছে, মন ছুঁয়ে দিয়েছে রোদেলার। পুলটি লম্বা মার্বেল পাথর বাঁধানো, তার পানিতে প্রতিফলিত হয় আকাশের রং। রাতে নিচে এলইডি আলো জ্বলে, নীলাভ ও সবুজাভ আভা ছড়িয়ে পড়ে চারিদিকে। পুলের পাশে আছে একটা পুল লাউঞ্জ, ছাতার নিচে আরামদায়ক কুশন চেয়ার আর এক কোণায় একটা কাঠের টেবিল। রোদেলার মনে হলো এই বাড়িটা শুধুই বসবাসের জন্য নয়, এটা একটা শিল্পকর্ম। এখানে প্রেম, একাকিত্ব, রাজসিকতা আর আত্মশুদ্ধির প্রতিটা স্তর একসাথে মিশে আছে। রোদেলার ভাবনার মাঝে হঠাৎ আয়াজ রোদেলাকে কোলে তুলে নিল, ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। রোদেলা বলল, কি করছেন? ছাড়ুন, পড়ে যাবো তো। আমি থাকতে তুমি পড়ে যাবে, ভাববে কি করে? ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? চেঁচাচ্ছে রোদেলা। চলো সুইমিং পুল। সুইমিং পুলের সামনে এসে রোদেলাকে চেয়ারে বসিয়ে দিয়ে আয়াজ বলল, 5 minutes আই এম কামিং। ঠিক 5 মিনিট পর আয়াজ চেঞ্জ করে আসলো। একটা ব্লু কালার শর্টস এবং অ্যাশ কালারের টি শার্ট পরে কাঁধে একটা টাওয়েল ঝুলিয়ে রোদেলার সামনে দিয়ে এসে দাঁড়ালো। এই প্রথম রোদেলা তার মুনতাসির সাহেবকে শর্টস পরিহিত অবস্থায় দেখলো। কতভাবে কত রূপে নতুন করে যে তার মুনতাসির সাহেব তার চোখে ধরা দিচ্ছে বলাই বাহুল্য। রোদেলা বারবার শুষ্ক ঢোক গিলছে। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে হাসছে, তারপর কিছুক্ষণ পর বলল, নামবে? রোদেলা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আয়াজ আর কিছু বলল না, চুপচাপ সুইমিং পুলে নামলো। আয়াজ সুইমিং করছে, রোদেলা একধানে তাকিয়ে আছে আয়াজের দিকে। এত কেন সুন্দর হতে হবে এই লোকটিকে? রাস্তায় বের হলে কত সুন্দর ফর্সা কত লোক দেখে, কই তাদের দেখে তো রোদেলার এমন ফিলিংস হয় না। তাহলে এই শ্যামবর্ণ পুরুষটিকে সুইমিং করতে দেখে রোদেলার ভিতরে ভিতরে এত লোভ লাগছে কেন? চিন্তা করছে রোদেলা, কি আছে এই লোকের মাঝে? কেন প্রথম দেখায় থমকে গিয়েছিল রোদেলার পৃথিবী? কাউকে তো ব্যাখ্যা করার মতো কোনো ভাষা খুঁজে পায় না রোদেলা, কিন্তু লোকটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে অপলক দৃষ্টিতে। যতক্ষণ লোকটার কাছে থাকে মনে হয় রোদেলার নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে যায়, হার্টবিট যেন কয়েকটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ সুইমিং করার পর রোদেলাকে সুইমিং পুলে সিঁড়ির কাছে ডাকলো আয়াজ। রোদেলা ধ্যান ভাঙে আয়াজের শব্দে। কি ভাবছো? কোন দিকে তাকিয়ে আসো? এদিকে আসো, কাম। রোদেলাকে উদ্দেশ্য করে বলল আয়াজ। রোদেলা এসে ভদ্র মেয়ের মতো সুইমিং পুলে সিঁড়িতে পা ভিজিয়ে বসলো। আয়াজ সুইমিং করতে করতে এসে রোদেলার পায়ের কাছে দাঁড়ালো। দাঁড়িয়ে রোদেলার কোমর জড়িয়ে রোদেলার দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে রোদেলার দিকে তাকিয়ে থাকলো। রোদেলা কিছুটা লাজুকভাবে মুনতাসিরের চোখের দিকে তাকালো। মুনতাসিরের চোখে এক ধরনের গভীরতা ছিল, যেখানে অনুভব, আকর্ষণ আর ভালোবাসার এক চুপচাপ ঝড় চলছিল। রোদেলার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, আয়াজ তা বুঝতে পারছে। রোদেলার লজ্জা এই চোখ সরিয়ে নিতে চাইলে আয়াজ বলে উঠল। উফ, চোখ সরিয়ে নাও। আয়াজের কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। ধীরে ধীরে আয়াজ রোদেলার কানের কাছে মুখ এনে পড়ল। এভাবে আরো অনেকবার তোমাকে কাছে পেতে চাই। রোদেলার লজ্জায় হাত পা কাঁপছে। আয়াজের শরীর টের পাচ্ছে রোদেলার শরীরের কম্পন। রোদেলাকে ছেড়ে দিয়ে তাকিয়ে রইল রোদেলার দিকে, সময় দিতে চাইল। ধীরে ধীরে আয়াজ রোদেলার কোমর ছেড়ে পানি থেকে উঠে আসলো, বলল, যাও রুমে যাও, অনেক রাত হয়ে গেছে। বলেই আয়াজ গলায় টাওয়েল পেঁচিয়ে দ্রুত হেঁটে চলে গেল নিজের রুমে। রোদেলা ধীরে ধীরে নিজের রুমের দিকে প্রস্থান করলো। সুইমিং পুলটা এমনভাবে তৈরি যেখানে সরাসরি আয়াজের রুম থেকেও আসা যায় এবং ড্রয়িং রুমের লবি থেকেও যে কেউ সুইমিং পুলে আসতে পারবে। রোদেলা ড্রয়িং রুমের রাস্তা দিয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রাত 1টা। আয়াজ আজ ঘুমাতে পারছে না। কঠিন কিছু সিদ্ধান্ত নিয়েছে আয়াজ, যা রোদেলাকে এখনও জানানো হয়নি। কি করবে মেয়েটা জানলে ভেবে কুল পাচ্ছে না আয়াজ। রোদেলা যেমন আবেগপ্রবণ মেয়ে, কিভাবে সামলাবে নিজেকে বুঝতে পারছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমাতে পারল না আয়াজ। ভাবলো রোদেলার আজকে এই বাড়িতে প্রথম দিন, মেয়েটা ঠিকমতো ঘুমিয়েছে কিনা একটু দেখে আসা দরকার। আয়ান কেউ একটু
দেখে আসতে হবে। সেই যে এসে ঘুমিয়েছে ছেলেটা আর ওঠেনি, যেই ভাবা সেই কাজ। আয়াত ঘুম থেকে উঠে আগে আয়ানের রুমের দিকে গেল। আয়ানের রুমে গিয়ে দেখলো আয়ান ঘুমোচ্ছে বিভোর হয়ে। কমফোর্টার গায়ে সুন্দর করে জড়িয়ে দিয়ে ছেলের কপালে অতি আদরে একটা চুমু এঁকে দিল আয়াজ। তারপর দরজা ভেরিয়ে দিয়ে রওনা দিল রোদেলার রুমের দিকে। দরজা সবসময় খোলা রেখে ঘুমায় মেয়েটা, আজও তার ব্যতিক্রম নয়। দরজাটা মোচড় দিতে দরজাটা খুলে গেল। আয়াজ ঢুকলো রুমে। ডিম লাইটের আলোতে সব দিনের আলোর মতো না হলেও জ্যোৎস্না রাতে যেরকম সবকিছু স্পষ্ট পরিষ্কার দেখা যায় সেরকম দেখা যাচ্ছে। রোদেলাও এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আয়াজ পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলালো। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। টি শার্টটা পেটের একটু উপরে উঠে উন্মুক্ত কোমর দেখা যাচ্ছে। নাভির একটু বাম পাশে কালো একটা তিল স্পষ্ট দেখা যাচ্ছে। এক পায়ের ট্রাউজার হাঁটুর উপরে উঠে আছে, আরেক পায়ে হাঁটুর একটু নিচে। আয়াজ মনে মনে হাসলো। মেয়েটা এখনো বাচ্চাদের মতো ঘুমায়। ধীরে ধীরে রোদেলার মাথার কাছে এসে দাঁড়ালো আয়াজ। চুলগুলো সন্তর্পণে ঠিক করে কানের পিছনে গুজে দিল। কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে রইল রোদেলার মুখের দিকে। তারপর ধীরে ধীরে হাত উঠে গেল রোদেলার কোমরের কাছে। নাভিটা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করলো তিল বরাবর, কিন্তু নিজেকে কন্ট্রোল করলো আয়াজ। আয়াজ বারবার শুষ্ক ঢোক গেলছে। কোনো মতে নিজেকে কন্ট্রোল করে রোদেলা টি শার্টটা টেনে নিচে নামিয়ে দিল। তারপর হাত দিয়ে ট্রাউজারটাও নিচে নামিয়ে দিল। রোদেলার মাথার কাছে এসে রোদেলার কপালে উষ্ণ ওষ্ঠ ছোঁয়ালো আয়াজ। তারপর ধীরে ধীরে বলল, তোমাকে আর একটু কষ্ট করতে হবে জান, আর একটু বড় হতে হবে, মেচিউর হতে হবে। আমি জানি তোমার রাগ হবে, কষ্ট হবে, অভিমান হবে। আমার দূরত্ব তুমি মেনে নিতে পারো না, কিন্তু আমার সিদ্ধান্ত তুমি একদিন বুঝবে। এই দূরত্ব আমাদের কাছে আসাকে আরও পবিত্র, আরও শক্ত করবে। বলেই আবারও কপালে ঠোঁট ছোঁয়ালো আয়াজ। কিছুক্ষণ থেমে আয়াজ আবারও বলতে শুরু করলো, আয়ানকে রেখে যাব তোমার কাছে। আমি জানি তুমি একে সত্যি সত্যি মন থেকে মা হিসাবে ছেলের মতো দেখবে, ছেলে হিসেবে মেনে নিয়েছো। সেই ভরসায় আমার সন্তান, আমার সংসার আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। খেয়াল রাখবে। আমার রুমটি তোমার অনেক পছন্দ হয়েছে, তাই না? মাঝে মধ্যে যখন আয়নের সাথে তুমি এ বাড়িতে আসবে, একেবারে করতেই হয়, তখন তুমি আমার রুমে থাকবে। আমার সম্পূর্ণ বাড়ির চাবি আমি তোমার আসলে গুছিয়ে দিয়ে গেলাম। বড় হও, খুব বড় হও, কিন্তু আমাকে ভুলে যেও না রোদেলা। আমি তোমাকে ছাড়া অসহায়। কেউ জানুক আর না জানুক, তুমি ঠিকই জানবে মনে মনে তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি আমার উড়ন্ত বিকেলের এক চিলতি রোদ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকেই চাই। তোমার প্রতিটা দুঃখ কষ্ট আমি আমার মধ্যে বহন করব। আমার জীবনে যত সুখ, যত শান্তি সব আমি তোমার নামে করে দিলাম। কিছু বোঝার বাকি, কিছু হিসাব নিকাশ বাকি, তবে তোমাকে ছাড়া আমার চলবে না। যত হিসাব, যত বোঝাপড়াই বাকি থাকুক না কেন, দিন শেষে তুমি আমারই। এই হিসাবটাতে আমি স্বার্থপর হতে চাই। ভালোবাসি আমার সোনা পাখি, খুব ভালোবাসি তোমায়। বলেই আবারও রোদেলার কপালে গাঢ় চুম্বন করলো আয়াজ। তারপর ধীরে ধীরে বিছানায় উঠে রোদেলাকে বুকে নিয়ে শুয়ে পড়ল আয়াজ। এভাবে চলে গেল বেশ কিছুদিন। চলে আসলো রোদেলার পরীক্ষার দিন। রোদেলা রেডি হয়েছে, পরীক্ষা দিতে যাবে। সাথে আজকে আয়াজও যাবে। খাবার টেবিলে ব্রেকফাস্ট করছে আয়াজ রোদেলা। আয়াজ রোদেলাকে জিজ্ঞাসা করলো। প্রিপারেশন কেমন? রোদেলা জানালো, ভালো। ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে, ঠিক আছে? তোমাকে কিন্তু অনেক বড় মুখ করে নিয়ে এসেছি। বলেছি লেখাপড়া ভালো হবে। আয়াজের কয়দিন লেখাপড়ার সময়টা ব্যতীত তেমন একটা সময় দিতে পারেনি আয়ান ও রোদেলাকে। যেহেতু ও জানে ইতালি ব্যাক করবে, তাই বেশ কিছু কাজ পেন্ডিং ছিল বাংলাদেশে ব্রাঞ্চগুলোর জন্য, যা ওর শেষ করে যেতে হবে। সবকিছু ঝামেলা শিহাবের উপর রেখে যেতে চাচ্ছিল না। 15 দিন পরীক্ষা চলবে। এই 15 দিন বেশি ঘোরাঘুরি করবে না, বেশি টিভি দেখবে না, দুজন কেমন? আয়ান তোমার দায়িত্ব। রোদেলা যেন ঠিকঠাক মতো পড়ে, কোনো ফাঁকে যেন না করতে পারে, ঠিক আছে? আয়ানের উদ্দেশ্যে বলল আয়াজ। আয়ান মুচকি হেসে বলল, ওকে পাপ্পা, ঠিক আছে, আমি খেয়াল রাখবো মার। আমি ফাঁকিবাজি করি? আমি তো সব সময় মন দিয়ে পড়ি। এই কথা শুনে আয়ান ও আয়াজ দুজনেই তাকালো রোদেলার দিকে, যেন অষ্টম আশ্চর্য কোনো কথা শুনছে বাপ ছেলে। রোদেলা ফাঁকিবাজি করে না, এও কি সম্ভব? এদিকে শিহাব ও শিপ্রার নতুন সংসার ভালোই চলছে। ব্রেকফাস্ট টেবিলে ওরাও কথা বলছে। রোদেলা আয়াজ ও আয়ানকে নিয়ে খুব মিস করছে ওদের তিনজনকে। কখনো রোদেলাকে ছাড়া থাকেনি শিহাব, এই প্রথম। কিন্তু মেয়েটা যেতে রাজি হয়েছে, তাই যেতে দিয়েছে। শিহাব না হলে যেতে দিত না। চলো না আয়াসদের বাড়িতে যাই আজকে বিকেলে, ওদের সাথে দেখা করে আসি। শিহাবের বাবা মা বলল, হ্যাঁ অবশ্যই, ব্যাপারটা মন্দ হয় না। কি বলিস শিহাব? জিজ্ঞাসা করলো শিহাবের মা। শিহাব কিছু বলবে তার আগে শিহাবের মা বলে উঠল, ওকে জিজ্ঞেস করার কি আছে? আমরা আমাদের নাতনিকে দেখতে যাব। ও হ্যাঁ বললে কি, আর না বললেই কি? শিহাব ঘুরে তাকালো মায়ের দিকে। কোনোদিনও প্রপার সম্মান পায় না মায়ের কাছ থেকে, বিশেষ করে বইয়ের সামনে। হতাশায় দীর্ঘশ্বাস ফেললো শিহাব। এদিকে শিপ্রা শিহাবের ভেবাচাকা অবস্থা দেখে মিটিমিটি হাসছে, খুব এনজয় করছে ব্যাপারটা।
ব্রেকফাস্ট শেষে শিহাব রুমে এসে শিপ্রাকে বলছে, আয়াজের কি হয়েছে কিছু বলতে পারো? বেশ কিছুদিন ধরে একটু দূরেই থাকছে। শিপ্রার মনটা খচ করে উঠল। কিছুদিন আগে আয়াজ ওকে ফোন দিয়েছিল, কিছু কথা হয়েছিল যা কাউকে জানানো হয়নি। আয়াজ সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার আগে শিহাবকে সবকিছু জানিয়ে যাবে। শিহাবের হাতে সিদ্ধান্ত দিবে, সময় দিবে সবকিছু বোঝার, বিবেচনা করার। সিচুয়েশন বুঝে শিহাব যা সিদ্ধান্ত নিবে তা মেনে নিবে আয়াজ। তবে শিপ্রা জানে শিহাব যা সিদ্ধান্ত নিক আয়াজ কিছুতেই রোদেলাকে ছাড়বে না। রোদেলার প্রতি আয়াজের এক অদ্ভুত ভালোবাসা অনুভব করে শিপ্রা, যা আয়াজের ভিতর কখনো দেখেনি। এটা এমন নয় যে বয়সে ছোট বা দেখতে সুন্দরী তার জন্য, রোদেলার জন্য অদ্ভুত এক টান রয়েছে আয়াজের। রোদেলাকে ছাড়া ভালো থাকা তো দূর, হয়তো বেঁচেও থাকতে পারবে না আয়াজ। এত ভালোবাসা কি করে হয়ে গেল শিপ্রা বুঝতে পারে না। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে শিহাব, আয়ান ও রোদেলা। রোদেলাকে পরীক্ষার রুমে পাঠানোর জন্য আয়াজ সবকিছু চেক করছে। সবকিছু চেক করে রোদেলাকে পরীক্ষার রুম পর্যন্ত দিয়ে আসবে আয়াজ। সাথে আছে আয়ানও। রোদেলার কপালে চুমু এঁকে বলল, ঠিকমতো পরীক্ষা দিও কেমন? রোদেলা হাসু চোখ মাথা নাড়ল। কথা বলবে না বেশি তার মুনতাসির সাহেবের সাথে। কেন বলবে? ও তো রাগ। এই কয়দিন মুনতাসির সাহেব তাকে একটুও সময় দেয়নি। রাতে এসে শুধু একটা পড়া বুঝিয়ে দিয়েছে, তারপর সারাদিনের জন্য লাপাত্তা। কোথায় আছে, কি করছে কিছুই জানে না রোদেলা। এমন করে কেউ সংসার করে? মনে মনে ভাবলো রোদেলা। রোদেলাকে পরীক্ষার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আয়ান ও আয়াজ ফিরছে। এমন সময় আয়ান বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।